আশা কুহকিনী, তোমার মায়ায় অসার সংসার চক্র ঘোরে নিরবধি। সেই আশার চলনে ভুলে তারই ওজনের নিচে পিষ্ট হয়ে যায় কত প্রাণ। প্রতিদিন প্রত্যাশার ভার বওয়া কি সহজ কথা? অপূর্ণ প্রত্যাশা কখনো কখনো মর্মান্তিক প্রতিশোধ নেয়। সোদপুরে ঘটনার কথাই ধরুন। ছেলে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে প্রবেশিকা পরীক্ষায় ব্যর্থ হয়েছে। হতাশ বাবা নিজের স্ত্রী এবং ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে কোপালেন, তারপর নিজে আত্মঘাতী হলেন। একই রকমভাবে কিছুদিন আগে আমরা দেখেছিলাম বাঁশদ্রোণীতে টেবিল টেনিস খেলায় ভালো পারফরমেন্স করতে না পারার জন্য বাবার মারে মৃত্যু হয়েছিল এক কিশোরের। কতটা ভয়াবহ মানসিকতা থেকে এই অবস্থা তৈরি হতে পারে, কতটা অসহ্য হয়ে উঠতে পারে প্রত্যাশার চাপ, এই সমস্ত কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করব। শুরুতেই দেখব সোদপুরে ঠিক কি হয়েছে। একমাত্র সন্তান, অনেক প্রত্যাশা, বৃদ্ধ বাবা মায়ের একমাত্র ভরসা, কিন্তু চোখের সামনে যাবতীয় স্বপ্ন ভেঙে চুরমার হতে দেখে চরম পন্থা বেছে নেওয়া। যে হাতে তিলে তিলে বড় করে তোলা, সেই হাতেই রক্তাক্ত করা। সোমবার ভোরে এমনই ঘটনায় হতভম্ব সোদপুরের নীলগঞ্জ রোডের এই আবাসন। এই নিথর দেহটি গৃহকর্তা বিপ্লব বন্দ্যোপাধ্যায়ের। রাজ্য সরকারি অবসরপ্রাপ্ত কর্মী, স্ত্রী তন্দ্রা ও ছেলে সুমনকে নিয়ে সংসার। সূত্রের খবর, ছেলেকে পড়াতে বাজার থেকে মোটা টাকা ধার করে ফেলেছিলেন বিপ্লব। ভেবেছিলেন ছেলে চাকরি পেলেই সুদিন ফিরবে, কিন্তু তা হয়নি। ছেলে জুন জুলাই মাসে বরানগরের ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট বা ISI এ বি স্ট্যাটের প্রবেশিকা পরীক্ষা দেয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেও আটকে যায় ইন্টারভিউতে। হতাশায় ভেঙে পড়ে বন্দ্যোপাধ্যায় পরিবার। মনে স্বপ্ন পূরণের যন্ত্রণা, তার উপর পড়াশুনোর জন্য নেওয়া ধার পূরণের জন্য পাওনাদারদের চাপ। ছেলে সামান্য টিউশন করছিলেন, বয়স বাড়ছিল, কিন্তু যে সাফল্যের পেছনে এখন গোটা সমাজ ছোটে, সেই সাফল্য অধরা। সেই সঙ্গে চরম আর্থিক অনটন, শেষমেশ চরম সিদ্ধান্ত। পুলিশ সূত্রে খবর, রবিবার ভোরে বিপ্লব বন্দ্যোপাধ্যায় প্রথমে ছেলে এবং স্ত্রীকে ছুরি ও ব্লেড দিয়ে আঘাত করেন, তারপর নিজেকে ক্ষতবিক্ষত করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। স্ত্রীপুত্রকে সঙ্গে নিয়ে খড়দার এই ফ্ল্যাটেই থাকতেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মী বিপ্লব বন্দ্যোপাধ্যায়। সোমবার ভোর 4টে নাগাদ স্ত্রী এবং পুত্রকে আহত করার পর তিনি নিজেকেও ধারালো অস্ত্র দিয়ে আহত করেন। এদিন সকালে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় এই ঘর থেকেই। বিপ্লব বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হলেও স্ত্রী ও ছেলে বেঁচে যান। মানসিক অবসাদ ছিল, আর তারপরে পড়ার জন্য টাকাটা ধার করছে, পরে জানলো যে সেটা পাইনি। ও বাবা ভাবলো আর তো কোনো ভবিষ্যৎ নেই, আমি যদি কিছু করতে না পারি তো বাবার তো মানসিক অবসাদ আসবেই। কিন্তু যে ছেলেকে জীবনে সফল করতে এত কিছু, এত ধার, তাকেই কি করে খুনের চেষ্টা করতে পারলো বাবা? ছেলে বলছে সবটাই তারা পরিকল্পনা করে করেছিলেন। গোটা ঘটনায় পাড়া প্রতিবেশীরাও হতবাক। কি হয়েছে, তুমি বাইরে আসো। সে বলছে আমি আসতে পারছি, আমার হাত কেটে দিয়েছে, বাবা মাকেও কেটে দিয়েছে, বাবা সুইসাইড করেছে, রক্তে রক্তাকার। একসময় ফ্ল্যাট বিক্রি করেও ছেলের পড়ার জন্য নেওয়া ধার শোধ করার কথা ভেবেছিলেন বিপ্লব বন্দ্যোপাধ্যায়, কিন্তু হয়ে ওঠেনি। আমার কাছে গেছিলেন দিন 7 আগে, আবাসিকদের কাছ থেকে, এই অঞ্চলের লোকদের কাছ থেকে শুনেই আমার কাছে গেছিল যে আমি যদি ওনাকে কোনো হেল্প করতে পারি। তো উনি খুব এত তাড়াতাড়ি ফ্ল্যাট বিক্রি করতে চাইছে, আমি ওনাকে কি হেল্প করবো আমার কাছে বলেছিলেন যে আমি ছেলের বিষয় নিয়েও, আমি ছেলের ভবিষ্যৎ নিয়েও চিন্তিত এবং আমার নেই, স্যাটিসফ্যাকশনটা নেই এই মুহূর্তে। পুলিশ সূত্রে খবর, মা ছেলের মৃত্যু সহ্য করতে পারবে না, তাই ছেলেকে অন্য ঘরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছিলেন বিপ্লব। ভেবেছিলেন ছেলে মারা গিয়েছে, তারপর স্ত্রীকে মারেন। কিন্তু ঘটনাক্রমে দুজনেই বেঁচে গিয়েছেন, কিন্তু বেঁচেও গোটা পরিবারই যেন শেষ। প্রত্যাশার একই চাপ। অর্ণব মুখোপাধ্যায় ও সমীরণ পাল, ABP আনন্দ। অনুত প্রথমেই কোদালকে কোদাল বলা যাক, মানে ছেলে বা মেয়ের উচ্চাসার থেকে অভিভাবকদের উচ্চাসা বেশি। শুধু এই ঘটনা একটা মর্মান্তিক পরিণতি পেয়েছে তা নয়, এটা যেন মানে ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেয়া। একদমই তাই। মানে আমরা যদি একদিকে নানান ক্ষেত্রে বলি যে এই প্রজন্মের কেন বাবা মার কাছে এত বায়না, এত প্রত্যাশা, উল্টো দিকটাই বা আমরা কি দেখতে পাচ্ছি। এবং আমার যেটা আরো একটা ফান্ডামেন্টাল প্রশ্ন, সুমন, প্রত্যাশাটা কিসের? আমাদের জীবনের প্রতি যদি আমরা একটু ভালো করে তাকিয়ে দেখি, এখানে ব্যর্থতা সাফল্যটাও তো বড্ড সংকীর্ণ অর্থে মানুষটা ভাবছে। কারণ সাফল্য
সাফল্য মানে কি অমুক কলেজের অমুক কোর্সে ভর্তি হতে পারাটুকু, মানে 1 2 3 যদি পাই তবেই আমার জীবন অর্থবহ, না হলে দুঃসহ। এই যে জীবনকেও একটা সংকীর্ণ অর্থে ভাবা এবং সেটা যদি পূর্ণতা না পায় তাহলে আমার জীবনও ব্যর্থ, আমার সন্তানের জীবনও ব্যর্থ, এটা একটা। 2 হচ্ছে ফান্ডামেন্টাল সম্পর্কগুলোর যে গাঁথনি তাতে এত বড় ফাটল দেখা দিচ্ছে যে কোন একটা শর্ত তুমি যদি পূরণ করতে না পারো, তুমি জানো আমারই প্রত্যাশার একটা যন্ত্র, আমারটা আমি পারছি না, আমি যে নির্দিষ্ট লাইফস্টাইল এক্সপেক্ট করছি আমার একার পক্ষে সম্ভব হচ্ছে না, তুমি সেটা আমাকে এনে দেবে। যদি তুমি এনে দিতে না পারো তাহলে তোমার আমার সন্তান হওয়ার অধিকার নেই, তোমার নিজের জীবনও বাঁচার অধিকার নেই। একদম, এবং সেই শর্ত আমার পরিবারের অর্থনীতির সঙ্গে যুক্ত আছে। একদম তাই। এবং সেখানে কোথাও আমি যে জীবন যাত্রাটা এক্সপেক্ট করছি সেটার সাথে সত্যি সত্যি বাস্তবে আমি সেটা পেতে পারি কি পারি না, নিজের কাছে প্রত্যাশার কোনো লাগাম নেই এবং নিজেকে দিয়েও সেটা কোথাও থামছে না, আমার পরবর্তী প্রজন্মের মধ্যেও সেটা প্রবাহিত হচ্ছে। আমি না পারলেও তোমায় পেরে দিতে হবে, তোমাকে এনে দিতে হবে। এটা ঠিক যেরকম একজন সন্তান যদি বাবাকে বলে তুমি আমাকে গাড়ি না এনে দিতে পারলে আমি বাড়িতে উৎপাত করব, এটা কিন্তু তার একটা অন্য মুখ দেখতে পাচ্ছি। এবং এই যদি আমার এবং এই রেজাল্টটা দেখো, মানে শেক্সপিয়ারিয়ান ট্র্যাজেডির মানে একেবারে লাস্ট সিন, অ্যাবসলিউটলি সবাইকে মারছে। এবং যেটা ওরা বলছেন বারবার মানসিক অবসাদ শব্দটা কানে এলো বারংবার, আমার মনে হয় এখানেও একটু আমাদের পরিষ্কার ধারণা গড়ে তোলা দরকার যে শুধু অবসাদ থেকে কিন্তু এটা হওয়া সম্ভব নয়, এর মধ্যে আরো অনেক মানসিক জটিলতা থাকতে পারে, এই ভদ্রলোকের অন্যান্য ইম্পালসিভিটি থাকতে পারে, কারণ শুধু অবসাদ থেকে একজন মানুষ কিন্তু এই ধরনের জায়গায় নাও পৌঁছতে পারেন। 2 হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যে ভাবনা চিন্তা, যে সে এতখানি ধার করে তার মানে ছেলেকে পড়াশোনা করাতে লাগলো, সেখানেও কিন্তু সে ভাবছে না যে আমি যতটা ইনভেস্ট করছি সমস্ত কিছু ভুলে গিয়ে ইনভেস্ট করছি। এই অ্যাবসলিউট একটা স্টান্সে চলে গেলে যদি সেখান থেকে ফেরত আসার কোনো পথ না থাকে আমি কি করব, তাহলে তার আগাগোড়া জীবনের সিদ্ধান্ত গ্রহণের মধ্যেও কিন্তু এক ধরনের নিজের ভাবনার দ্বারা তাড়িত হয়ে হঠকারিতার একটা পরিচয় আগাগোড়া আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা যদি দেখতাম যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, এটা একটা পরিবারের হয়েছে, অন্য পরিবারে কিছু হয়নি বা সমাজে কোনো বৃহত্তর ছায়া ফেলেনি, নিশ্চিন্ত হওয়া যেত। কিন্তু নিশ্চিন্ত হওয়া যাচ্ছে না, তার প্রধান কারণ একটা নয়, এই ধরনের ঘটনা একের পর এক আমাদের সামনে আসছে। কিছুদিন আগে এই ধরনেরই আমরা আলোচনা করেছিলাম বাঁশদ্রোণীর ঘটনা নিয়ে, যেখানে বাবা শুধুমাত্র টেবিল টেনিস খেলায় ছেলে পারফরমেন্স ভালো নয় বলে তাকে ব্যাট দিয়ে মারেন এবং তার মৃত্যু হয়। দেখুন, ছোট্ট ঈশান পড়াশোনায় দুর্বল ছিল, বাবা বকতো কিন্তু তাও সে পারত না। तुम तो ढंग से लिख नहीं सकते, ब्लडी टपर इडियट, इतना लिख पाते तो पास नहीं हो जाते। কিন্তু সেই ঈশানের মধ্যেই আবার আঁকার প্রতিভা খুঁজে পেয়েছিলেন তার নিকুম স্যার। সবাই সবকিছু পারে না, কিন্তু সব বাবা মাই এই চিরন্তন সত্যটা মেনে নিতে পারেন না। সোদপুরের বিপ্লব বন্দ্যোপাধ্যায়ও মেনে নিতে পারেননি ছেলে জীবনের সাফল্যের শীর্ষে পৌঁছতে পারবে না, বুঝে উঠতে পারেননি ছেলের পড়াশোনার জন্য নেওয়া ধার কিভাবে মেটাবেন। শেষমেশ চরম সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, একটা গোটা পরিবার কার্যত শেষ। কিন্তু সবাই কি সাফল্য পায় জীবনে? সাফল্যের জন্য লড়াই করা তো মেনে নেওয়া গেল, কিন্তু সেই লক্ষ্যে পৌঁছানো না গেলে কি সব শেষ করে দিতে হবে? খাস কলকাতায় 14 বছরের বিশ্বদীপ ভট্টাচার্যের মর্মান্তিক পরিণতির কথা কে ভুলতে পারে? ঠিকমতো টেবিল টেনিস খেলতে না পারার জন্য তাকে ক্রিকেট ব্যাট দিয়ে বেধড়ক মেরেছিলেন বাবা দীপক ভট্টাচার্য, এতটাই নির্মমভাবে যে 14 বছরের ছেলেটি আর বেঁচে ফিরতে পারেনি। কলকাতা ঘেঁষা মহেশতলার জগন্নাথপুরের সাগ্নিক রায়চৌধুরীর কথাও এখনো স্মৃতিতে টাটকা। বাবা মায়ের প্রত্যাশা মতো পড়াশুনো করতে না পারার হতাশা ছিল মাধ্যমিক পরীক্ষার্থী সাগ্নিকের মনে। ঘর থেকে উদ্ধার হয়েছিল ঝুলন্ত দেহ, ঘর থেকে উদ্ধার হয়েছিল সুইসাইড নোট। এলাকাবাসীর অভিযোগ ছিল পড়াশুনো নিয়ে সাগ্নিকের ওপরে হামেশাই অত্যাচার করত তার বাবা। কিন্তু প্রত্যাশার চাপে এভাবে সন্তানদের জর্জরিত করার কারণ কি? সবাই কি কখনো ক্লাসে ফার্স্ট হয়? এটা কি আদৌ সম্ভব? তাহলে কেন মাত্রাতিরিক্ত প্রত্যাশা? আশার প্রত্যাশার আঘাত বোধহয় একটা দীর্ঘ সময় ধরে হয়েছে। এখানে আমার কোনো রিজন কাজ করছে না, একটা রাগ কাজ করে জীবনের এগেনস্ট। সেইটাকে অ্যাড্রেস করতে পারছি না বলে আমার নিজস্ব সম্পদ সবকিছু সেটা ধ্বংস করে দিলাম। সোদপুরের বিপ্লব বন্দ্যোপাধ্যায় সুইসাইড নোটে ছেলের নাম করে লিখেছেন, সুমন অনেক চেষ্টা করেছিল কিন্তু টাকার অভাবে শেষ করতে পারেনি। অনেকেই মেধাবী হন না, অনেকেরই স্বপ্ন পূরণের সাধ্য থাকে না। তাহলে কেন স্বাদ পূরণের জন্য নিজেদের এমন জায়গায় নিয়ে যাওয়া যেখান থেকে আর ফেরার কোনো রাস্তা খুঁজে পাওয়া যায় না? ছেলেকে পড়াতে সাধ্যের বাইরে গিয়ে ধার করার আগে কি বিপ্লব বন্দ্যোপাধ্যায় একবারও ভেবেছিলেন সাফল্য না এলে কি হবে? ভাবলে কি এই মর্মান্তিক পরিণতি এড়ানো যেত না? মা বাবাকে সচেতন হতে হবে। আমার অনেক না পাওয়া নিয়েও আমাকে জীবনে বাস করতে হবে। এই অনেক না পাওয়ার মধ্যে কোনটা আমি বাদ দিয়ে জীবনে এগিয়ে যেতে পারি আর কোনটা না থাকলে আমার চলবে না, এইটা একটু অ্যাসেস করতে হবে। সোদপুরের এই ঘটনা থেকে কি আগামী দিনে বাবা মায়েরা শিক্ষা নেবেন?
অর্ণব মুখোপাধ্যায় ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। অভিত, কেরিয়ার শুরু হওয়ার আগে থেকে ব্যাংক লোন আর ব্যাংক ঋণ শুরু হয়ে যাচ্ছে। মানে আমি বলছি যে আমরা ঠাট্টা করি যে গাড়ি বাড়ির জন্য ইএমআই, এ তো পড়ার জন্য ইএমআই, এবং কতটা একটা ছাত্রের ওপর মানসিক চাপ যে আমার জন্য আমার বাবাকে বা আমার মাকে এই লোনটা করতে হয়েছে, এটা শোধ দিতে হবে। আমি বলছি ডাক্তারির ক্ষেত্রে আজকেই কলকাতায় একটা আলোচনা সভা হয়েছে যে প্রত্যেক ডাক্তার যদি ভাবে যে যেভাবে যত টাকা তার জন্য তার পরিবারের লোককে ইনভেস্ট করতে হয়েছে সেটা আমি রোগীদের কাছ থেকে তুলবো, আমি বলছি তো সামাজিক সমস্যা তৈরি হয়ে যাবে, হচ্ছেও সেই কারণে পরিবারগুলো নিঃস্ব হয়ে যাচ্ছে শুধুমাত্র এডুকেশন লোনের জন্য। আর এই কেসটা ধরুন আইএসআই খুবই নামকরা প্রতিষ্ঠান এবং এটা পেলে ক্যারিয়ারের খুলবে, সবই ঠিক, কিন্তু ও তো স্ট্যাটিস্টিক্স অন্য জায়গাতেও পড়তে পারে, হ্যাঁ, এটা তো কোনো যুক্তিই নয়। আসলে এই জিনিসটা শুধু একটা একক ব্যাপারও নয়, এর একটা বৃহত্তর ম্যানিফেস্টেশন আছে। আমরা যে বলি যে কনজিউমার সোসাইটি, কনজিউমারিজম, এই হচ্ছে কনজিউমারিজম, যে আই গো বিয়ন্ড এবং চাওয়ার জন্যই চাওয়া, মানে সেটাকে আনস্টপেবল, এবং এইটা হচ্ছে তার পরিষ্কার। আমার মনে পড়ছে, আমি তো সোশ্যোলজির ছাত্র যত কিঞ্চিত, দুর্খায়ামের একটা ফেমাস কনসেপ্ট, সেটাকে অ্যানোমি। সেটা হচ্ছে যে ইউ গো বিয়ন্ড ইউর এক্সপেকটেশনস, কাট অ্যাক্রস দ্য বাউন্ডারি অফ নর্মস, বাঁধনে বাঁধতে পারা যায় না। ওই যে অতিরিক্ততে চলে যাওয়া, সেটাই হচ্ছে কনজামশনের আমাদের ট্রেড। দিস ইজ কনজিউমারিজম। একদম একেবারে হাতে গরম উদাহরণ পাওয়া গেল যে প্রতিবেশী বলছেন যে একদম এক্ষুনি ফ্ল্যাটটা বিক্রি করতে হবে। নিড আর ওয়ান্টের যে তফাৎটা, আমার কোনটা প্রয়োজন আর কোনটা আমার তার অতিরিক্ত চাহিদা, এই জায়গাটা থাকে এবং একদম আমি অভিজিতের সাথে একমত যে এটা মানেই তো ব্যর্থতা নয় যে আমি ওখানটায় ভাই পেলাম না বা ওখানে পড়াটা হলো না। আর এই ক্রেজটা কিন্তু অস্বাভাবিক বলে আমার মনে হয়, যে অমুক ইনস্টিটিউশনে আমার ছেলে পড়তে পারছে না, আর তার জন্য পড়ার জন্য কিসের কথা? কারণ এমন কি কোনো কোচিং সেন্টার আছে যে সেইখানে মানে গোড়ায় কুঠারাঘাতটি করেছে একেবারে? তাহলে আমার ওই ধরনের দরকারটা কি? মানে এই ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার জন্য কোচিং সেন্টারেই তো ইনভেস্টমেন্টটা, বিনিয়োগটা তো ওখানে। পরীক্ষায় বসার অ্যাডমিট কার্ড পাওয়ার চার্জ বা কোনো চার্জই তত বেশি না, কারণ এটা একটা ব্যবসায়িক মানসিকতা হয়ে যাচ্ছে বাবা মাদের মধ্যেও যে আমি এত টাকা প্রায় লগ্নি করেছি, তাহলে কত টাকা আমার কাছে ফেরত এলো। এই লগ্নি শব্দটা নিয়ে আসুন দ্রুত একবার দেখে নিই যে ব্যাংক ঋণের যে ফাঁদে পড়ছে মধ্যবিত্ত পরিবার এবং কার্যত একাধিক পরিবার নিঃস্ব হচ্ছে। দেখুন, মাথায় পড়াশোনার চাপ তো আছেই, আছে পরিবারের প্রত্যাশা মেটানোর চাপ, কিন্তু আরও একটা চাপও মাথা জুড়ে থাকে হাজার হাজার ছাত্রছাত্রীদের পরিবারেরও, এডুকেশনাল লোন অর্থাৎ শিক্ষা লোন। পড়াশোনার খরচ এখন প্রচুর, ছেলে মেয়েকে সাফল্যের শীর্ষে পৌঁছে দিতে সব বাবা মাই এখন সাধ্যের চেয়ে ঢের জোর গতিতে ছুটছে। নামি দামি হোক কিংবা সাধারণ যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান, পেশাদারি নানা কোর্স করাতে ব্যাংক থেকে নিতে হচ্ছে শিক্ষা লোন। আমার আপনার মতো অনেকেই এখন যেমন গৃহঋণ কিংবা গাড়ির ঋণ নিয়ে দিনরাত ভেবে চলি, তেমনি এই ছাত্রছাত্রীদের মাথাতেও ঢুকে যায় চিন্তা, কিভাবে কোর্স শেষ হওয়ার আগেই মিলবে চাকরি, কিভাবে শোধ হবে ঋণ। আত্রেয়ী মুখোপাধ্যায় 3rd ইয়ার ইঞ্জিনিয়ারিং এর ছাত্রী, 4 লক্ষ টাকা শিক্ষা লোন নিয়েছেন। তার মাথায় এখন চিন্তা, কিভাবে ভালো রেজাল্ট করে ভালো চাকরি পেয়ে সেই ঋণ মেটাবেন। চাপ তো আছেই, সেটা হচ্ছে ভালো স্কোর করা আর কি। আমি আরও বেশি মানে নিজে এক্সেল করার চেষ্টা করি, কোনো রকম লাইক হার্ড ওয়ার্কিং হওয়ার চেষ্টা করি। আরও 4 বছর আমাকে ফাইট করতে হবে সো দ্যাট আমি চাকরিটা পেতে পারি, দেন আই ক্যান পে। সৌম্য দত্ত 3rd ইয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ছাত্র, বেলঘড়িয়ায় বাড়ি, এডুকেশনাল লোন নিয়েছেন 3,60,000 টাকা। আত্রেয়ীর মতোই তার মাথাতেও প্রতিনিয়ত ঘুরছে চিন্তা, কিভাবে মিটবে ঋণ। 2018টা আমার কোর্স শেষ হচ্ছে, তারপরে যদি আমার ক্যাম্পাসিংয়ে চাকরিটা হয় তখন একটা চাপ তৈরি হয় আমার থেকে বেশি আমার মা বাবার ওপর। আত্রেয়ী সৌম্যরা শিক্ষার জন্য মাথায় বোঝা নিয়ে ফেলেছেন, শুভদীপ নেওয়ার কথা ভাবছেন। শুভদীপ সাহা ইঞ্জিনিয়ারিং এর প্রথম বর্ষের ছাত্র, বাড়ি দুর্গাপুর, বাবা নেই, মায়ের পেনশনে পড়া চলে। পড়াশোনার জন্য তাকেও লোন নিতেই হবে, মনস্থির করে ফেলেছেন, নইলে যে পড়াশোনাই চালানো যাবে না।
সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ছি টেকনো ইন্ডিয়া সল্টলেকে। লোন নিয়ে পড়াশোনা করতে হবে। TFW কোটাতে অ্যাপ্লাই করেছি, কিন্তু তাও আমাকে লোন নিয়ে পড়াশোনা করতে হবে আর কি, ব্যাকআপ সেরকম নেই। এদের সবার মাথায় চিন্তা, চিন্তা কিভাবে একটা চাকরি পাওয়া যাবে, কিভাবে শোধ হবে শিক্ষার জন্য নেওয়া মোটা টাকার ঋণ। এদের সঙ্গে এক বুক প্রত্যাশা নিয়ে বসে বাবা মায়েরাও। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সূত্র খবর, কার লোন কিংবা হোম লোনের চেয়ে এডুকেশনাল লোনের ক্ষেত্রে ঋণ খেলাপির সংখ্যা বেশি। কারণ কোর্স শেষ হওয়ার আগে অনেকে চাকরি তো পান না, তখন কি হয়? শুধুই চাপ। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। আশঙ্কা এবং অনিশ্চয়তা, আসুন একবার দ্রুত দেখে নিই এর ঠিক উল্টো ছবিটা। মুম্বাইয়ের একটা ঘটনা আপনাদের দেখাই। ঘটনার কেন্দ্রে মালবিকা রাজ যোশী। স্কুলের কোনো সার্টিফিকেট অবধি নেই, কিন্তু এখন MIT-তে পড়ছেন। কিভাবে? একটু অন্যরকম ভেবেছিলেন তার মা বাবা, দেখুন। कंधों को किताबों के बोझ ने झुकाया, रिश्वत देना तो खुद पापा ने सिखाया। 99% मार्क्स लाओगे तो घड़ी, वरना छड़ी। চোখ দুটো ভালো করে তখনও এই পৃথিবীর আলো দেখেনি, তখন থেকেই তাকে নিয়ে প্রত্যাশা। বয়স বাড়ে, প্রত্যাশা পাহাড়ে পরিণত হয়। একটু পা ফসকালেই রিলে রিয়েল যেন মিলে মিশে একাকার। কোথাও ইঞ্জিনিয়ারিং কলেজে প্রত্যাশার চাপে জীবন যন্ত্রণা থেকে বাঁচতে মৃত্যুকে জড়িয়ে ধরছেন কোনো পড়ুয়া, কোথাও আবার পড়াশুনো শেষে ছেলে জীবনে সফল না হওয়ায় স্ত্রী পুত্রকে কুপিয়ে আত্মঘাতী হচ্ছেন বাবা। কিন্তু এই অন্ধকারের মধ্যেও রূপলী রেখা মহারাষ্ট্রের সুপ্রিয়া, 2 কন্যার মা। মায়ের মনে হয়েছিল স্কুলে গিয়ে মেয়েরা আনন্দ পাচ্ছে না, তাই 2 মেয়েকে স্কুল থেকে ছাড়িয়ে নিয়ে আসেন। গত 4 বছর ধরে আনস্কুলিং। বাড়িতে যেমন পড়তে ভালো লাগে তেমনই পড়াশুনো করে। ছোট মেয়ে রাধার ঝোঁক ফটোগ্রাফিতে, বড় মেয়ে মালবিকার কম্পিউটার প্রোগ্রামিংয়ে। স্কুলে যাওয়া বলতে ওই ক্লাস 7 পর্যন্ত। সেখানে শেষ নয়, শুরু, রূপকথার শুরু। সেদিনের সেই স্কুলছুট মালবিকা আজ কম্পিউটার প্রোগ্রামিং নিয়ে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজিতে BSc পড়তে, রীতিমতো স্কলারশিপ নিয়ে। ডিগ্রি নেই বলে সুযোগ মেলেনি IIT-তে, কিন্তু 3 বার কম্পিউটিং অলিম্পিয়াডে মেডেল জেতার সুবাদে এখন সে মার্কিন মুলুকের প্রথিতযশা শিক্ষা প্রতিষ্ঠান MIT-তে। মালবিকার এই রূপকথার গল্পটি যার সাহসে বাস্তবে পরিণত হয়েছে, তিনি মালবিকার মা, যার কাছে মেয়েদের আনন্দে থাকাটা বেশি জরুরি ছিল, শুধুমাত্র স্বপ্ন পূরণের জন্য দম বন্ধ করে ছোটা নয়। मालविका को लगा कि MIT में जो वो फिलॉसफी अभी तक फॉलो कर रही है कि जो अच्छा लगता है वो सीखो और बहुत पैशन से सीखो, दिल से सीखो, वही फिलॉसफी आगे वो प्रैक्टिस कर सकेगी, ऐसे लगा। সবাই মালবিকা হতে পারে না, এটা যেমন সত্যি, তেমনি এটাও কি অস্বীকার করা যায়? অনেক মা বাবাই ছোট ছোট বাচ্চাদের উপর অনেক কিছুই চাপিয়ে দেন। সকালে সাঁতার, স্কুলের পর কোচিং, প্রতি রবিবার আঁকা, সপ্তাহে একদিন গান, একদিন গিটার, একদিন নাচ, এর পাশাপাশি ক্রিকেট, দাবা, আরো কত কি। সব কিছু শিখতে হবে, সবেতেই সবাইকে পেছনে ফেলে এগিয়ে যেতে হবে। কে আর শুনতে চায় সন্তানের মনের কথা? अगर मैं फोटोग्राफर बन गया तो कम पैसे कमाऊंगा ना, घर छोटा होगा, गाड़ी छोटी होगी, और अब्बा मैं खुश रहूंगा। মুম্বাই শহরতলির নেহাতি মধ্যবিত্ত পরিবারের গৃহবধূ সুপ্রিয়া মেয়েদের জীবনে আনন্দের কথা ভেবেছেন, অন্য পথে হেঁটেছেন, আলো দেখিয়েছেন, যে আলো শিক্ষায় আনন্দ খুঁজতে শেখায়, জীবনে আনন্দ খুঁজতে শেখায়। এবিপি আনন্দ। সুজয় বিশ্বাসের কাছে যাব। সুজয়বাবু, আপনি কলকাতায় একটা নামী স্কুলের প্রিন্সিপাল, এই প্রত্যাশার চাপ তো একেবারে শিশুকাল থেকে আপনাদের চোখের সামনে প্রতি মুহূর্তে ফেস করতে হচ্ছে। আমার কিছুদিন আগে আরেকজন অধ্যক্ষ বলছিলেন যে পড়ার চাপ কমাবো কি, পড়ার চাপ কমালে অভিভাবকরা চেপে ধরছেন যে কেন পড়ার চাপ কমলো, আমার কেরিয়ারটা ঠিক মতো হচ্ছে না, অথচ ওই ফুলের মতো শিশুটা যে নিজে কি চায় সেটা কেউ জিজ্ঞেস করে না। আমি ওনাদের কথা শুনতে শুনতে এটাই ভাবছিলাম যে এটা যে সবটাই উচ্চশিক্ষা আর সবটাই যে লোন নিয়েছি তার অর্থনৈতিক চাপ, এটা নয়। এই চাপটা অনেক গোড়া থেকে শুরু হচ্ছে, সেটা নিতে 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 একসময় ওটা আউটবাস্ট করছে। মানে এটা একটা অ্যাটম বোমা, যেটা বাড়তে 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 যেদিন ফেটেছে সেদিন মাথাটাকে ফাটিয়ে দিয়েছে, তার বোধবুদ্ধি চলে গেছে। একটা প্রথমে উচ্চাশা থাকে, তারপর সেটা দাবি হয়, তারপর সেটা লোভে পরিণত হয়। কিসের লোভ? আমি পাড়াপড়শি, আমার আত্মীয় স্বজন, বা যদি অফিসে চাকরি করি সবাইকে প্রথম কথা কি বলি, আমি এত লক্ষ টাকা দিয়ে তাকে টিউশনে ভর্তি করি, কোচিংয়ে ভর্তি করেছি, কেন? ক্র্যাক করব। ইঞ্জিনিয়ারিং হোক, IIT হোক, মেডিকেল হোক, বা ISI-এর
এন্ট্রান্স টেস্টও ক্র্যাক করব, সেটা বারবার বলে থাকেন আমি এত টাকা খরচা করেছি তার জন্য এত টাকা লোন নিয়েছি, এই বলে বলে তিনি সমাজের কাছে কি প্রমাণ করতে চান আমি জানি না, কিন্তু আলটিমেটলি চাপটা নিজের উপর উনি বাড়াচ্ছেন। আমি আরেকটা যোগ করি, যিনি ক্রিকেট কোচিং ক্যাম্পেও ভর্তি করেছেন তিনি চাইছেন যে হয় সচিন নয় সৌরভ হবে, মানে আর কোনো খেলা দাবা খেললে বিষয়টা গ্র্যান্ড মাস্টারই হতে হবে, মানে হ্যাঁ মজার জন্য খেললে চলবে না। এই যে কিছুক্ষণ আগে আমরা যেটা দেখলাম এখানে বলা হচ্ছে যে ছেলেমেয়েরা ক্রিকেট কোচিংয়ে যাচ্ছে, আঁকাতে যাচ্ছে, সাঁতারে যাচ্ছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, এই যাওয়াটা যদি শুধুই যাওয়ার মতো হতো, একটা অ্যাক্টিভিটি, পড়াশোনার বাইরে তো অ্যাক্টিভিটি ভীষণ দরকার হয়। একটা মানুষ যদি যথার্থ কেউ মানুষ হতে চায়, একটা বাচ্চাকে যদি মানুষ করতে হয় তাকে সব রকমের মধ্যেই বড় হতে হয়, ওটাই হচ্ছে প্রকৃত বেড়ে ওঠা, আলো হাওয়া জল সব লাগে। কিন্তু এখানে আমরা কি করছি, এখানে চেপে ধরে শুধু পড়াচ্ছি বা যেখানে যাচ্ছি তার টুটি টিপে ধরে তাকে চেষ্টা করছি সেই জায়গায় নিয়ে যাওয়া। আমি জীবনে 1 নম্বরে জায়গায় না যেতে পারি, কিন্তু ওর জন্য যেন আজকে টেলিভিশন মিডিয়া ছুটে আসে, প্রিন্ট মিডিয়া ছুটে আসে, আমার ইন্টারভিউ হয়, সেটাই আমাকে যেটা গর্বের ব্যাপার হবে। এই একটা জায়গা থেকে তারা ছিটকে ছিটকে বেরিয়ে এরকম পাগলের মতো কাজকর্ম করছে। মা বাবা অভিভাবকদের কাছে আমার বিনীত অনুরোধ, এর থেকে দূরে থাকুন। আপনারা কুফল প্রতিদিন এরকম কিছু না কিছু দেখতে পাচ্ছেন, আপনারা বুঝুন ছেলের যতটুকু ক্ষমতা, মেয়ের যতটুকু ক্ষমতা তাতে ততটুকু করতে দিন, আপনাদের যথার্থ সাপোর্ট দিন তাদেরকে, সেটাই প্রয়োজন, চাপ নয়, তাদের সাপোর্ট প্রয়োজন। এটুকু একটু মাথায় রাখুন, দেখবেন ঠিক ভালো হবে। একদম। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি অনুষ্ঠান শেষ করব। আজকেই কলকাতায় একটা আলোচনা চক্র অনুষ্ঠিত হয়েছে যেখানে হবু ডাক্তারবাবুরা তারা বিতর্কে মেতেছিলেন যে সেবামূলক মনোভাব নাকি আরও অর্থ। কিছুক্ষণ আগেই এই সমস্যা আমরা আলোচনা করছিলাম। সমস্ত হবু ডাক্তারবাবু আর তাদের পরিবার যদি ভাবেন যে ডাক্তার হতে গিয়ে যে টাকা লগ্নি করতে হয়েছে কোট আনকোট, সেটা কিভাবে বাজার থেকে এবং রোগীদের কাছ থেকে উদ্ধার করা হবে, আমাদের সামাজিক কাঠামোটাই বোধহয় ভেঙে পড়বে। এই অনুষ্ঠান শেষ করব এই আলোচনা চক্রের ছবি দেখি। ছেলের পড়াশোনার জন্য প্রচুর দেনা করেছিলেন, কিন্তু সেই ছেলে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের প্রবেশিকা পরীক্ষায় ব্যর্থ হন। তার জেরেই সোদপুরের আবাসনে স্ত্রী ও ছেলেকে খুনের চেষ্টার পর আত্মঘাতী হয়েছেন অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মী বিপ্লব বন্দ্যোপাধ্যায়। অনেকেই প্রশ্ন তুলছেন, এটা কি আদৌ কোনো বিচ্ছিন্ন ছবি, যে কোনো মধ্যবিত্ত পরিবারে ঢু মারলেই দেখা যাবে সন্তানের জন্য এভাবে স্বপ্ন বুনছেন বাবা মা, কখনো খরচ বাঁচিয়ে, কখনো কারোর কাছ থেকে দেনা করে, কিংবা শিক্ষা ঋণ নিয়ে। একটু একটু করে বাড়তে বাড়তে সেই চাপ সন্তানের মাথার উপর চলে আসে। তারাও চায় জীবনে যত তাড়াতাড়ি সম্ভব প্রতিষ্ঠিত হয়ে বাবা মায়ের ভার লাঘব করতে। তখন থেকেই শুরু হয়ে যায় প্রচুর টাকা রোজগারের জন্য ছোটা। পেশা যাই হোক না কেন, লক্ষ্য একটাই, অর্থ, প্রচুর টাকা। 2008 সালে বিহারে বন্যা দুর্গত দরিদ্র মানুষের চিকিৎসা করতে গিয়ে মৃত্যু হয় চিকিৎসক চন্দ্রকান্ত পাটিলের। এবার তার জন্মদিনে শহরে একটি স্মারক বিতর্ক সভার আয়োজন করা হয়। সেখানে প্রস্তাব ছিল সেবার মন্ত্রোচ্চারণ নয়, শুধুমাত্র আরো বেশি আর্থিক বিনিময়ের মধ্যে দিয়েই উন্নত চিকিৎসা সম্ভব। অর্থাৎ শুধু সেবার মানসিকতা থেকে ভালো চিকিৎসা মেলে না, তা মেলে বেশি খরচ করলেই। প্রস্তাবের পক্ষে বলতে গিয়ে চিকিৎসক সর্বাশিস হোতা যেমন বলেই দিলেন, চিকিৎসা যে সেবা এতে কোনো সন্দেহ নেই, কিন্তু মনে রাখতে হবে আর 10টা পেশার মতো এটাও একটা পেশা। চিকিৎসা সেবা এটা নিয়ে সন্দেহ নেই, কিন্তু তার আগে ওটা একটা পেশা। খালি পেটে তো কেউ আমরা তো মানে ডাক্তারি করতে পারবো না, এটা খুব স্বাভাবিক। চিকিৎসক সুভাষিস সাঁতরা তো এক ধাপ এগিয়ে বলেই ফেললেন, টাকাই মূল মন্ত্র। কোথাও তো আমাদেরকে বলা হচ্ছে না তোমরা সেবা করতে যাচ্ছ, সেখানে তো আমাদের কাছে টাকাটাই মূল মন্ত্র হয়ে যাচ্ছে। আপনি যদি খুব ফ্রিতে চিকিৎসা করে দেন, আপনার যে ট্রিটমেন্ট প্রোটোকল সেটা কিন্তু সবাই একদমই ফলো করবে বা করবে না, সেটার কিন্তু একদম গ্যারান্টি নেই। চিকিৎসাও যেন এখন শুধুই একটা ব্যবসা। একদম গরিব মানুষ যারা এটা অ্যাভেল করতে পারবেন না, তাদের ক্ষেত্রে কি করণীয়, সেটা একটা বেটার ইকোনমিক স্ট্র্যাটেজির উপর নির্ভর করে। এখন গত 1 দশকে যে হারে ভারতবর্ষের ইকোনমিক গ্রোথ রেট, সেখানে দাঁড়িয়ে আর্থিক বিনিময়ের কথা বলবো না তো কখন বলবো। কিন্তু চিকিৎসক তো ভগবানের আরেক রূপ, সেভাবেই তো যুগে যুগে তাদের দেখে আসছেন সাধারণ মানুষ। সেই তাদেরকেই কিনা এখন আর 5টা ব্যবসায়ীর মতো ভাবতে হবে, প্রশ্ন অনেকেরই। পাল্টা কারোর কারোর যুক্তি, সরকারি মেডিকেল কলেজে সুযোগ পেয়ে পড়লে এক, কিন্তু বেসরকারি মেডিকেল কলেজে পড়তে গেলে তো কাঁড়ি কাঁড়ি টাকা খরচ, ম্যানেজমেন্ট কোটায় আরো বেশি, লক্ষ লক্ষ টাকা প্রয়োজন। আর ডাক্তার হওয়ার পর সেই টাকা না তুললে চলবে? তাই তো চিকিৎসাও এখন আর 5টা পেশার মতোই টাকা রোজগারের উপায় মাত্র। নিমাই পান্ডা, এবিপি আনন্দ। নিবেদন করছে ডালমিয়া ডিএসপি সিমেন্ট, ঢালাই এক্সপার্ট, পাওয়ার্ড বাই খাদিমস ওয়াকের টপ।
সহযোগী নিবেদক সফেদ ডিটারজেন্ট পাউডার, সাফাইকা সুপারস্টার, বিবেকানন্দ হসপিটাল, দুর্গাপুর। আমরা জানি জীবনের মূল্য। ভারত দর্শন আগরবাতি, বাংলার ঘরে ঘরে।